তৃণমূল কংগ্রেস জ্যোতিষী কিনা আমার আজকে তৃণমূলের গেস্টের কাছ থেকে সেটা জানার চেষ্টা করব। উপাসনা চৌধুরী আজকে রয়েছেন আমার সঙ্গে, তৃণমূলের তরফ থেকে উপাসনাকে স্বাগত জানাবো। অচিন্ত মণ্ডল রয়েছেন বিজেপি মুখপাত্র, অচিন্তদাকে স্বাগত জানাবো, এবং দীপশিখা ভৌমিক রয়েছেন কংগ্রেস মুখপাত্র, দীপশিখাদিকেও স্বাগত জানাবো। জ্যোতিষী নাকি তোমরা? দেখো, এই জ্যোতিষীর কথাটা যখন উনি উল্লেখ করলেন তখন আমি একটু হাসলাম। কারণ কি জানেন তো, ঠিক কদিন আগে এই প্রশ্নটা যখন আমরা শুভেন্দু অধিকারী, একদম অত্যন্ত ফেমাস জ্যোতিষী বাংলার বুকে দাঁড়িয়ে, যখন ওনাকে কেন্দ্র করে আমরা করছিলাম, তখন কিন্তু বিজেপির বিভিন্ন নেতারা মৌনব্রত পালন করছিল। আসলে কি জানেন তো, শুভেন্দু অধিকারী ইলেকশন কমিশনের সাথে এতটাই ঘনিষ্ঠ সম্পর্কে রয়েছেন, উনি সবটাই জেনে যান ইলেকশন কমিশন পেশ করার আগে। যাই হোক, সেই জায়গায় না গিয়ে যদি এখন যে বিষয় নিয়ে আমরা গোটা বিষয়টা শুরু করছি এবং যেই জন্য তৃণমূল কংগ্রেসকে জ্যোতিষী বলা হয়েছে, আপনার চ্যানেলের স্ক্রিনে কিছুক্ষণ আগে যিনি একজন ইকোনমিস্ট রয়েছেন ওনার একটা বক্তব্য শোনাচ্ছিল, এবং উনি একটা ওয়ার্ড মেনশন করলেন, সেটা হচ্ছে যে যেই সংখ্যক তেল আমাদের কাছে এখন আছে সেই জিনিসটা আমরা 2 মাস অব্দি টেনে টুনে নিয়ে যেতে পারবো। যদি আমি সেই 2 মাস অর্থাৎ ওনার কথাটাকে ঠিক মেনে চলি, একটা ইকোনমিস্টের কথাকে ঠিক মেনে চলি, তার পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে যেই বক্তব্যটা রাখছে একটু সেইটার দিকে ঘুরে তাকাই, তাহলেই যেন গোটা জিনিসটা আমাদের সকলের চোখের সামনে স্পষ্ট হয়ে যাবে। অর্থাৎ এইটা কোনো ওই এখানে চাঁদ ওখানে তারা অ্যালাইন হয়েছে তার পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখছে তা নয়, এটা একটা বেসিক ম্যাথামেটিক্স। এবং সেখান থেকে খুব সুন্দরভাবেই এটা স্পষ্ট করে দিলাম আমরা যে আজকে যে তারা বলছেন যে 10 টাকা করে আমরা কমাচ্ছি, বা গ্যাসের কোনো অসুবিধা নেই, জ্বালানির কোনো অসুবিধা নেই। আজকে আমরা দেখতে পাচ্ছি ফোনে আমাদের মেসেজ ঢুকছে যে 45 দিন আপনাকে অপেক্ষা করতে হবে, তার পরবর্তীতেই আপনি কিন্তু গ্যাসটা পাবেন। আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে গ্যাসের দাম কিন্তু বৃদ্ধি হলো, কিন্তু যখন আমাদের চোখের সামনে দেখানো হচ্ছে যে পেট্রোলের দাম এত শতাংশ কমানো হলো কেন্দ্রের তরফ থেকে, আমরা যখন এই প্রশ্নটা বহুদিন আগেই করেছিলাম, যখন তারা গ্যাসের দামটা বা জ্বালানির দামটা অর্থাৎ মূলত 100 টাকা সেঞ্চুরিকে ছুঁয়েছিল, তখন আমরা যখন প্রশ্নটা করেছিলাম তখন তারা কিন্তু কোনো উত্তর দেননি। তার মানে এইটা হচ্ছে ঠিক সেরকম খেলার মতো নয় কি, যে একটা 50 টাকার শাড়ি সেই জিনিসটা আমি লিখে দিলাম 150 টাকা, তার পরবর্তীতে সেলে আমি দেখাচ্ছি না 50 টাকা অফ, অর্থাৎ সেই 50 টাকার শাড়ি বিক্রি হচ্ছে 100 টাকায়। ঠিক এই ক্রোনোলজিকে সামনে রেখেই বিজেপি এত বক্তব্য রাখছে কি, এটা আমাদের তরফ থেকে একটা প্রশ্ন রইল তার কাছে। আর হ্যাঁ, যেই বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে রাখছেন, উনি তো স্পষ্ট করে দিলেন যদি এই জিনিসটা না হয় তাহলে তারা একদম কনফার্মেশন দিক যে না, টাকা বাড়বে না, দাম বাড়বে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো মঞ্চে দাঁড়িয়ে বলেই দিল যে যদি ওনারা কনফার্মেশন দিতে পারে তাহলে আমরা কি করব। কিন্তু এখানে কথা হচ্ছে যে এটা তো ঠিকই যে বাংলায় যখন একটা ভোট যোগ্য শুরু হতে চলেছে, তখন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলছেন যে প্রচুর মানুষ বাইরে থেকে আসবেন, এবার তাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করা, এটা তো সত্যি একটা চাপের, মানে চাপ তো একটা তৈরি হচ্ছে, কারণ এত গ্যাস পাওয়া বা এই জ্বালানি পাওয়া এটা তো মানে ভীষণভাবে ডিফিকাল্ট। এটা কীভাবে মানে ম্যানেজ করা সম্ভব কীভাবে? কারণ আজকে আরও একটা খুব গুরুত্বপূর্ণ কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলায় যে গ্যাসটা তৈরি হচ্ছে, হলদিয়ার কথা উনি বলছেন, সেটা যেন বাইরে না যায়, যে জ্বালানি তৈরি হচ্ছে সেটা যেন বাইরে না যায়। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই বক্তব্যটা রাখছে সেটা অত্যন্ত স্বাভাবিক, যে আমার বাড়ির জিনিসটা যখন আমার বাড়ির লোকজনদের প্রয়োজন পড়ছে, তখন সেই জিনিসটা বাইরে গিয়ে অন্য কেউ অন্য কোনো নিজেদের কোনো স্বার্থ চরিতার্থের জন্য যখন করবে, সেই জিনিসটা কোনোভাবে এই বাড়ির লোকজন কিন্তু সহমত পোষণ করবে না। সেই সমান কথাটাই মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে বলেছেন। এবং যেই প্রশ্নটা আপনি করলেন যে এত সংখ্যক বাইরের লোকজন যখন আমাদের বাংলায় ঢুকছে, তার পরবর্তীতে তারা কিছু তো খাবে, না হয় 2 টাকা কিলো চালটা না হয় মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা করে দিচ্ছেন, কিন্তু আমার কথাটা হচ্ছে সেই জিনিসটাকে রেঁধে অর্থাৎ সেই চালটাকে খাওয়ার যোগ্য ভাতে পরিণত করার জন্য যেই গ্যাসটার প্রয়োজন, সেই গ্যাসটা যখন এত সংখ্যক ব্যক্তির মুখে ভাত তোলার জন্য ব্যবহৃত হবে, তখন আমার বাংলার লোকজনদের অসুবিধা হবে না তো? এই প্রশ্নটা যখন মমতা বন্দ্যোপাধ্যায় তুলছেন, এটা খুব স্বাভাবিকভাবে কোনো একটা বাড়ির সুপিরিয়র হলেও কিন্তু সেই কথাটাই তুলতেন, অর্থাৎ আমার বাড়ির মা বাবা হলেও এই কথাটা তুলতেন, সেই কথাটাই উনি পেশ করেছেন। শোনাবো তাহলে কি বলেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়। পরিষ্কার যে কথা বলছেন যে বাংলায় যে গ্যাস তৈরি হচ্ছে বা যে প্রোডাকশন হচ্ছে সেটা আমি চাই না বাইরে যাক, এবং পাশাপাশি কথা বলছেন যে বাইরে থেকে এই ভোটের সময় যারা আসবেন তাদের অ্যারেঞ্জমেন্ট কিভাবে হবে। দেখুন, আগে তো কমুক, বাড়ি কত বাড়িয়েছে 1000%। আগেই সে শাড়ির দোকানে গিয়ে মানে শাড়িটার কত দাম, 1000, কমতে কমতে এলো 400 টাকা। প্রথমে তো 1000 টাকা বাড়িয়ে দিয়েছে, 1000%, 1000% বাড়িয়ে দিয়েছে। তারপরে এটা শুল্ক কমানো মানে
কি দাম কমবে? শুল্কটা ক%? লোকে পাক, এটা আমি চাই, লোকের অসুবিধা যাতে না হয়। গ্যাসটা কি হলো? 25 দিন আগে লোকের রান্নাঘরটায় আগে তো রান্না করবে, খাবে। পেট্রোল তো অ্যাভেলেবেল আছে আমাদের এখানে, আর গ্যাসও অ্যাভেলেবেল আছে। আমি চাই না আমাদের এখানে হলদিয়াতে যে গ্যাস প্রোডাকশন হয় সব পুলিশ অফিসারদের চেঞ্জ করে দিয়ে, ডিএমদের চেঞ্জ করে দিয়ে বাংলায় যে গ্যাস প্রোডাকশন হয় সেই সিলিন্ডার যেন বাইরে না যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার এই যে 10 লক্ষ লোক বাইরে থেকে ইলেকশনের সময় ডিউটি করতে আসবে, হাজার হাজার লোক, তাদের গ্যাস দিতে গিয়ে বাংলার লোকের যেন গ্যাসের প্রবলেম না হয়। একটু দীপশিখাদির কাছে আসবো। দীপশিখাদি, লাইন দিতে হচ্ছে নাকি? হ্যাঁ, কত বড় হচ্ছে লাইন? গ্যাস লাইন- পাচ্ছেন ঠিক সময়? কত যবে টাকায় থেকে- পাচ্ছেন গ্যাস? যবে থেকে প্রধানমন্ত্রী তো নরেন্দ্র বলছেন মোদী- সমস্যা নেই। যবে থেকে নরেন্দ্র মোদী আমাদের পাওয়ারে এসেছেন তবে থেকে ডিমনিটেশনের লাইন, তারপরে ভ্যাকসিনেশনের লাইন, তারপরে এখন প্রাইসেসের লাইন, গ্যাসের দোকানের লাইন। শুধু লাইন নয়, এখন একটা ভয়ও দেখানো হচ্ছে যে চারিদিকে নাকি আবার লকডাউন লাগবে। এবার যেই লকডাউনের প্রশ্ন ওঠে না, মানুষে অটোমেটিক্যালি তখন ভয় পেতে শুরু করে, তখন ওভার কনজামশন হতে শুরু করে। যেই গ্যাসের মানে একটা সিলিন্ডারে হয়তো 25 দিন চলে যেত, তারা এখন মানুষের দুটো দুটো করে সিলিন্ডার প্রথম দিকে তুলে নিয়েছে। ন্যাচারালি একটা বিশাল বড় গ্যাপ অলরেডি তৈরি হয়েছে। কিন্তু আমার প্রশ্ন স্টেট গভর্নমেন্টের যে রিপ্রেজেন্টেটিভ তাদের কাছে, মানে খুব সুন্দর লাগে যখন তৃণমূলের লোকে এসে বলে যে ভাই কেন্দ্র সরকারের দোষ, আপনারা প্রশ্ন জবাব দিন তো, আপনারা কেন ভ্যাট কমান না? এই যে ভ্যাটের 25 থেকে 35% আপনাদের ওঠে, রেভিনিউতে ওঠে, সেই টাকাটা আপনারা কেন কমান না? যখন গ্যাসের প্রাইস ইন্টারন্যাশনালি বাড়ছে, অন্যান্য স্টেটে যেখানে বিজেপি শাসিত স্টেট আছে সেখানগুলোতে কিন্তু আমরা দেখি যে স্টেট ভ্যাট কমে যাচ্ছে, স্টেট এক্সাইজ কমে যাচ্ছে। তাহলে আপনারা সেটা করেন না কেন? আপনাদের রাজস্বের এত লোভ যে আপনারা 20,000 কোটি টাকা এই ভ্যাট থেকে আপনারা ট্যাক্স তোলেন, এই ফিউয়েল থেকে ট্যাক্স তোলেন, এবং সেই টাকা আপনারা নিয়ে লক্ষ্মী ভাণ্ডারে ট্রান্সফার করেন, সেই টাকা আপনারা নিয়ে স্বাস্থ্যসাথীতে ট্রান্সফার করেন, এবং তারপরে চুপ করে সব দোষ কেন্দ্র সরকারকে দেন। এই যে ফিউয়েল প্রাইস আপ হয়েছে, ফিউয়েল প্রাইসেস আমরা যে কম্পোনেন্ট দেখি, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রুড অয়েল প্রাইস, তারপরে হচ্ছে আপনার সেন্ট্রাল এক্সাইজ, তারপরে স্টেট ভ্যাট, তারপরে ডিলার কমিশন। তাহলে 4টে কম্পোনেন্টের মধ্যে একটা প্রাইমারি কম্পোনেন্ট আপনাদের। তাহলে স্টেটের সাবসিডি নিয়ে আমরা কেন প্রশ্ন করছি না? কেন স্টেট গভর্নমেন্ট এমন কিছু নিয়ে আসছে না, ধরুন সিএনজি, ধরুন ইভি পলিসি, যাতে করে একটু কনজামশন কমবে, মানুষের উপরে বার্ডেন কমবে, সেটার কেন অ্যারেঞ্জমেন্ট করছেন না? বাইরে থেকে কেন্দ্রীয় বাহিনীর কটা লোক আসবে, তার জন্য আমাদের এখানে ক্রাইসিস হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি একটা খুব বাজে রিজন দেখাচ্ছেন মমতা ব্যানার্জি। এবং কিভাবে গ্যাস প্রাইসেসের সঙ্গে এক্ষুনি কি একটা বললেন যেন যে প্যারেড নিয়ে বসবে অভিষেক। এবার অভিষেক কি করে জানছে যে ইলেকশনের পরে আবার দামটা বেড়ে যাবে না কমে যাবে? মানে অভিষেককে কি ওরা আগে থেকে এসে বলে দিয়েছে যে আমার প্রাইস বাড়াবো বা কমাবো? তাহলে কেউ মুখপাত্র হয়ে দাঁড়িয়েছে বিজেপির? এই প্রশ্নগুলোর জবাব কিন্তু আজকে স্টেট গভর্নমেন্টকেও দিতে হবে, এবং তৃণমূলের রিপ্রেজেন্টেটিভরা এসে সব দোষ ওদের, আমরা তো ভীষণ, আমার মনে হচ্ছে অচিন্ত্যদের অনেক ভার কমিয়ে দিলেন। এইটা বন্ধ করতে হবে। হ্যাঁ, খুব ছোট করে উপাসনা। আমার ব্যাপারটা হচ্ছে, উনি যে প্রশ্নটা করছেন, ওনাকে বুঝতে হবে যে সেই টাকাটা লক্ষ্মীর ভান্ডারে যাচ্ছে। যে কথাটা উনি বললেন, শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডারে নয়, আপনি যে রাস্তাটা দিয়ে আজকে গাড়ি করে এলেন, সেই রাস্তাটাতে ঝা চকচক করছে, সেটার উপরেও কিন্তু ঝা ইনভেস্ট চকচক হচ্ছে। করছে, উদয় শঙ্কর শুধুমাত্র সারণী তাই হয়ে নয়, আছে। আপনার বাড়ির সামনে উদয় শঙ্কর যখন নিকাশি সারণী হয়ে ব্যবস্থা থেকে আছে। শুরু করে প্রত্যেকটা নাচতে জিনিস, নাচতে এসেছি কলকাতা রাস্তায়। আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত নাচতে সুন্দর নাচতে একটা এসেছি পরিবেশে রাস্তায়। পরিণত খানা হয়েছে। খন্দ পার করে 34 বছরের এসেছি। শাসনকে একটার একদম পর শেষ একটা করে তার ব্যাট পার করে পরবর্তীতে এসেছি। সেটার জন্য নাকের ব্যবহৃত বুঝে, হচ্ছে। নাকের গন্ধে আপনাকে বুঝে। বুঝতে হবে একটু যে শুনি, আপনার একটু শুনি, ভাই, একটু শুনি, আপনার ভাই, ঝগড়া করার আপনার সময় প্রিয় পাবো আমরা। দাদা, বলেন কি করে আজকে এই আমাদের ধরনের বিজেপির যিনি মুখপাত্র আমার পাশে বসে আছেন, উনি যখন বক্তব্য রাখবেন বা রেখেছেন বা আগামী দিনে যখন বক্তব্য রাখবেন, খুব স্বাভাবিকভাবে ওনাকে একটা জিনিস বুঝতে হবে যে বিজেপি প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের বাংলার, আমাদেরই কথাটা উল্লেখ করছি, কারণ এই বাংলার বাসিন্দা যেমন আমি তেমনি আপনিও, তো সমানভাবে আপনার এবং আমার বাংলার অধিকারের টাকা থেকে বঞ্চিত রেখেছে তারা। তো সেই ব্যাপারে আজকে কংগ্রেসের না, না, প্রতিনিধি কোনো আপনারা বক্তব্য কেন- রাখছেন না, আপনারা যদি কিন্তু মানুষের ওনার প্রতি হঠাৎ এত করে মনে দরদি হলো হন, যে না, গোটা তাহলে প্রশ্নটাই আপনারা না হয় কেন তৃণমূল প্রাইসটা কমাচ্ছেন প্রতিনিধির না? দিকে ছুড়ে দিই। আপনারা কেন আমার taxes মনে হয় কমাচ্ছেন না? বিশ্বাস করুন, আপনারা কি কেন জানেন তো, subsidy amount কমাচ্ছেন আপনি না? যেখানে প্রার্থী আপনারা হতে পারেন, এখন 20,000 আপনাদের তালিকা তো পেশ হয়নি দিদি, আপনারা কিন্তু যদি আপনি 20,000 প্রার্থী হন, কোটি টাকা সেখানে এই হয়তো fuel এর আপনাদের tax মূল থেকে তোলেন। কম্পিটিটর তৃণমূল 20,000 কংগ্রেস, তাই কোটি জন্য টাকা হয়তো গোটা আপনারা না, বেশ, আমি একটু